যিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন, যিনি মাথা নিচু করে পালিয়ে গিয়েছেন, উনি আবার এসে আবার বাংলাদেশকে আবার দখল করবেন। আমাদের দেশ তো আরেকটা দেশের কাছে বর্গা দেওয়া, ভারতের কাছে বর্গা দেওয়া। 106 যেভাবে বলেছে, 106 এর মাধ্যমেই বলেছে দুইটা শপথ নেওয়ার জন্য, দুইটা শপথ নেওয়ার জন্য। কারণ আপনারা যারা আয়োজন করেছেন তারাই বলেছে জুলাই সনদ এইটা আমরা ঐক্যমত করব, এখানে রং বলছে না এটা তো নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে এটা আপনারা যেখানে ইস্তেহারে বলেছেন শক্তিশালী করবেন, যেটা প্রতিষ্ঠিত জিনিস, আমরা করব তো। আপনি দেখেন আপনি তো প্রতিষ্ঠিত জিনিস বাদ দিয়ে দিলেন। 1971 সালে ভিন্ন একটা ক্যাটাগরিজ মানুষ, ভিন্ন একটা ভাষার মানুষ, ভিন্ন একটা অঞ্চলের মানুষ আমাদের ভিন্ন একটা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ করেছে। কিন্তু আমরা এই 2024 সালে কি দেখেছি? নিজের দেশের গভর্নমেন্ট, নিজের ভাষার মানুষ একসাথে কথা বলে, একই ভাষায় কথা বলে, একই ভাষায় থাকে, একরকম করে, তাদের উপরে যে গণহত্যাটা চালিয়েছে। আপনি দেখেন এই গণহত্যার আওয়ামী লীগের যে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের কারো মুখে কোনো ধরনের অনুশোচনা পেয়েছেন? সিঙ্গেল একটা অনুশোচনা পেয়েছেন আপনি? বরং বলা হয়েছে যে শেখ হাসিনা মাথা উঁচু করে আসবেন। তার মানে মাথা উঁচু করে আসবেন মানে কি? উনি মাথা নিচু করে গিয়েছেন। আপনি বাংলাদেশের ইতিহাসে রাজনীতিতে কোন জায়গায় কি কেউ অনুশোচনা করে? বিগত দিনে কোন রাজনৈতিক দল তার ভুল করে স্বীকার করতে দেখেছেন? আমি সেটা আসি। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে কোনো নেতৃবৃন্দ আপনি পাবেন না। এরশাদ জেল খেটেছেন 9 বছর। বেগম জিয়া কিন্তু নিজে জেল খেটেছেন, পারলে কিন্তু দেশের বাইরে চলে যেতে পারতেন, উনি যান নেই। বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা। এর আগে যদি বাংলার ইতিহাসে দেখেন হয়তো গরু গোবিন্দকে পাবেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। তো সুতরাং যিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন, যিনি মাথা নিচু করে পালিয়ে গিয়েছেন, উনি আবার এসে আবার বাংলাদেশকে আবার দখল করবেন। নির্বাচনের সময় আমরা শেখ হাসিনার মুখ থেকে শুনেছি, শেখ হাসিনার ভাষ্য রেকর্ড, তিনি বলেছেন যে বিএনপি নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দের পা ধরেছে ভোটের জন্য। এখন জামাত করেনি, জামাত বা অন্য দলগুলো করেনি। কোট এন্ড আনকোট করে ভাষ্যটা বললাম আমি সেটাই বলছি, কে করেছে না করেছে। আমি শেখ হাসিনা কোট এন্ড আনকোট করে যেটাই উনি বলেছেন, উনি তো বলেন না যে জামাতের নেতৃবৃন্দ আমার পা ধরেছে। আপনি যেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এনসিপি জামাত সবাই আন্দোলনে নেমেছে, কিন্তু বিএনপি তখন নিশ্চুপ ছিলেন। আমাদের বর্তমান যিনি আইনমন্ত্রী তিনি তিনি বলেছেন যে আমি তখন রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা, প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, আমাকে রিট নিয়ে আসে জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমি বলেছি না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এটা ওনার ভাষ্য, কোট এন্ড আনকোট করে আমি বলছি। তার মানে এই যে আমরা যে প্রাসঙ্গিক করে তুলছি, এখন দেখেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগ যেখানে নেমেছে সবচেয়ে বেশি 99% বাধা প্রদান করেছে ছাত্রদল যুবদলের ভাইরা, আমরা তাদেরকে সেলুট জানাই। কিন্তু আপনি এই সরকার ক্ষমতা আসার পরে আপনি দেখেছেন যেখানে নামছে, আপনি দেখেন ছাত্রদল যুবদল ভাইদের সে আগের যেই চিন্তা, আগের যে মানসিকতা, সেই মানসিকতা এখন আছে। এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, ইটস এ ভেরি এক্সেপশনাল। আপনি কিন্তু বর্তমানে আপনি যেটি দেখবেন, আপনি দেখেন আমরা মনে করি যে সরকার যে ক্ষমতা আসে তৃণমূল পর্যায়ে সবচেয়ে বেশি কাঠামো হচ্ছে ছাত্রদল যুবদলের আছে, তারা চাইলেই কিন্তু ঠেকাইতে পারে। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ যখন মিছিল করে, এই যে জয় বাংলা মিছিল করে, তারা বলে এই 71-এর জামাতের শেষ করে দিব, এনসিপিকে শেষ করে দিব, বিএনপির কথা কিন্তু বলে না। তার মানে আপনি এটা তারা কি বোঝায়? আপনি যে একটা নির্বাচনের আগে বলতে চান বিএনপির সাথে আতাত হয়েছে। আতাত আমি সরাসরি বলবো না, আমি আতাত বলবো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ওই যে ঘুরিয়ে খাওয়ার মতো বিষয়টা হচ্ছে এখন আওয়ামী লীগের প্রাসঙ্গিক করার জন্য দায়ভার সরকারকে নিতে হবে। হয়তো পুলিশের দুর্বলতা, নতুবা পুলিশকে আমি চালাইতে পারছি না, নতুবা পুলিশকে আমার নির্দেশনা দেওয়া আছে না হালকা দাও না, ওদেরকে একটু ছেড়ে দাও না, করুক না একটু, কি হয় ওরা যদি করে। এখন দেখেন আমরা যে বিভক্ত হয়ে গিয়েছি, সরকারের সবচেয়ে বড় দায় হচ্ছে সরকার এই জুলাই শক্তি কেটে বিভক্ত করেছে। কখন করেছে? প্রথম দিনে যে নির্বাচন কমিশন থেকে চিঠি এসেছে দুইটা শপথ নেওয়ার জন্য, ওনারা একটা শপথ নিয়েছে, আরেকটা শপথ নেন নাই। ওনারা শপথটা নিতে পারতেন, শপথটা নিয়ে ওনারা ওনাদের মতো করে সব সংশোধন করার দরকার ছিল না, সব সংস্কার করার দরকার ছিল না, কিছু সংস্কার করতো। কিন্তু প্রথম দিনে শপথ না নিয়ে, যে সংবিধানে যেহেতু শপথ নয় আমরা শপথ নিব না, এই যে ভাষ্য বলে প্রথম দিনের জুলাই, আপনি দেখেন বিরোধী দল রাজপথে নামছে কেন? একমাত্র জুলাইয়ের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তো নামছে। যদি বিএনপির পক্ষ থেকে, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অক্ষরে পালন করবো, আই হ্যাভ লস্ট মাই ওপিনিয়ন যে অক্ষরে বাস্তবায়ন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অক্ষরে বাস্তবায়ন? অক্ষরে বাস্তবায়নটা কি? সেই ডেফিনিশন অথবা তার কাছে তার মতো করে আমরা ওয়েট করছি, সবকিছুই আমরা ওয়েট করছি যে অক্ষরে বাস্তবায়নটা কি আমরা শোনার জন্য। কিন্তু এই যে বিভক্তিটা তৈরি করেছে সরকারের প্রথমে। আমাদের কনস্টিটিউশনে কি আছে যে আপনার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা একটা দলীয় গঠনতন্ত্রের মতো সংবিধানকে পরিণত করেছে। আমাদের কনস্টিটিউশনে ছিল যে আপনি যদি
সেটি ধরেন সেটি তো সরকারের প্রশ্ন আর কি। না আমি ওখানেই সংকটটা ওই জায়গায়, ওই যে ওনারা তো এই জায়গায় একটা তালগোল পাকিয়ে ফেলে বিএনপিকে একটা দোষারোপের কাঠগড়া নিয়ে দাঁড় করায়। আপনার কি ছিল যে এখানে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, আমাদের নিয়ম কি, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি সিস্টেমটা কি, প্রধানমন্ত্রী চলে যাবে, সংসদ বসবে, আরেকজনকে প্রধানমন্ত্রী নির্বাচন করবে। অথবা যদি মনে করেন রাষ্ট্রপতি প্রধান সংসদ ভেঙে দেয়, তাহলে 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে একটা সরকার গঠিত হবে। কিন্তু এখানে তো সেই সুযোগ নাই, কারণ পঞ্চদশ সংসদের মাধ্যমে শেখ হাসিনা বলেছে কি, পরবর্তী নির্বাচন না হয়, অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত এই সরকার অব্যাহত থাকবে। অর্থাৎ আজীবন কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী রাখার জন্য যা কিছু দরকার সেগুলো উনি করেছে। তাহলে হলো কি, যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, ওনারা আরেকটা ভুল ব্যাখ্যা দেয় জনগণের কাছে, কাজে ইলেকশন তো হওয়ার কথা ছিল 2029-এ, তাহলে এখন 2026-এ কেন হলো? আমি রাসেল সাহেবের মতো, আমার যে প্রশ্ন, আমি আপনার প্রশ্নেই যাচ্ছি। রাসেল সাহেবের মতো লোকের কাছে আমি জিজ্ঞাসা করি, আমার প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে, মহামান্য রাষ্ট্রপতি আমার সংসদ ভেঙে দিয়েছে, হোয়াট ইজ দ্য নেক্সট? কি হবে? কি হবে এখানে? সংবিধান তো বেকুয়াম তৈরি হচ্ছে, তাহলে আমার এই বেকুয়াম পূরণ করার জন্য আমার সংবিধানে 106 তো আছে। যদি আপনি কোনোটা আইন দ্বারা মেকাম না হয়, তাহলে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের, কারণ সুপ্রিম কোর্ট হলো আমাদের গার্ডিয়ান কনস্টিটিউশনে, সে বলেছে এই প্রক্রিয়া আপনি একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠন করতে পারেন, তাহলে অ্যাবসলিউটলি এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তো একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যেখানে বহাল আছে, এবং এখানে এনসিবির একজন প্রতিনিধি আছে, তাদেরও 3 জন, তখন এনসিবি ছিল না, তখন ছিল আমি গভর্নমেন্ট ফর্মের দিকে যাচ্ছি না, ওখানে আলোচনাটা অন্যদিকে চলে যাবে। না আপনার আলোচনা বিষয়ে এই যে বিএনপিকে এখন দোষারোপ করছে, বিএনপি তো আমরা শেখ হাসিনার আমলে, আপনার নিশ্চয় মনে আছে, আমাদেরকে বলছিল আসেন আপনাদের নির্বাচনে আমরা আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী দেবো, ফার্স্ট টাইম মন্ত্রী দেবো, এই দেবো, অনেক কিছু বলেছেন। আমরা যাই নাই কেন? আমরা কনস্টিটিউশনকে আপহোল্ড করে রাখতে চাই। আওয়ামী লীগের ক্ষেত্রে বিচারের মাধ্যমে আওয়ামী লীগের একটা সুরাহা হোক, আওয়ামী লীগের যে অপরাধ অপকর্ম সেগুলোর একটা সুরাহা হবে, সেটা আমরা আশা করি, এবং আমরা চাই যে হাসিনা আসলে দেশে আসুক এবং দেশে এসে তাকে আসলে সে বিচারটাকে ফেস করুক। কিন্তু দেখেন, আমাদের এই 24 তো খুব বেশি দিন আগের কথা না, আমাদের দেশের 1400 মানুষ তারা মেরে ফেললো, এবং এখন যখন বলেন যে সে, এবং দেখেন আমাদের দেশে কেন বলছি আওয়ামী লীগ সার্বভৌমত্বের জন্য হুমকি, কারণ আমাদের দেশ তো আরেকটা দেশের কাছে বর্গা দেওয়া, ভারতের কাছে বর্গা দেওয়া। এখন ভারতের কথায় তো আমার দেশ চলবে না, সুতরাং আমার দেশের আমার দেশে কি হবে না হবে এটা আমরা ঠিক করব। বাংলাদেশে এখন একটা নির্বাচিত সরকার আসছে, সুতরাং এটা এখন তাদের দায়িত্ব। কিন্তু এই যে যখন আপনারা এই কম্প্যারিজনটা এরকম করে করেন যে আওয়ামী লীগ হচ্ছে যেভাবে করে জামাতকে নির্বাহী আদেশ বলে তাদের নিষিদ্ধ করে রেখেছে, এবং সেভাবে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখলে তারা আবার মাথা চারা দিয়ে উঠবে কিনা, এটা একটা খুব ভুল কম্প্যারিজন। কারণ কি বলেন যে আওয়ামী লীগকে অবশ্যই, আওয়ামী লীগের ধরেন আপনি যদি নির্বাচনের আগে, এই যে অনেকেই বলে নির্বাচনে কেন আওয়ামী লীগকে আসতে দেওয়া হলো না, গণতন্ত্র হত্যা করা হলো, নির্বাচনে তাদের একটা গ্রহণযোগ্য নির্বাচন হতো। কিন্তু দেখেন যে এই নির্বাচনের আগে, এটা বিএনপিও খুব ভালো করে জানে, নির্বাচনের আগে যদি আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেওয়া হতো, তাহলে নির্বাচনটা কোনোভাবেই যেভাবে রক্তপাতহীন একটা নির্বাচন হয়েছে এটা হতো না। সুতরাং যেই দলটি আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, আমার দেশের মানুষের জন্য হুমকি, নিরাপত্তার জন্য হুমকি, সেই দলকে আপনারা সহজভাবে একটা দল হিসেবে কেমন করে ট্রিট করেন? আপনি 31 দফার প্রথম দফা ছিল সংশোধন কমিটি বলে নাই, সংস্কার কমিশন গঠন করবে। বিএনপির 31 দফা একদিনে হয় নাই, অনেক দিন থেকে, এবং এটা নিয়ে ওনারা ব্যাপক প্রচার প্রসারণা করেছে। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে থেকে বলেছেন 31 দফা ওনাদের অনেক গবেষণার ফল। 2021 বা 22 সাল থেকে আমি আসি 31 দফা হচ্ছে ওনাদের অনেক গবেষণার ফল। সে 31 দফা প্রথম দফা এমনি একটা দফা চলে আসছে যেখানে সংশোধন পরিষদ না, সংস্কার পরিষদ। তার মানে আমাদের সংবিধানে এমন কিছু জায়গা আছে যে জায়গা আপনি চাইলে 142 দ্বারা পরিবর্তন করতে পারবেন না। আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপনি করতে পারবেন না, কারণ আমাদের ইউনিটারি গভর্নমেন্ট, আমাদের এই যে আনোয়ার চৌধুরী ভার্সেস স্টেট অ্যাপ্লাইড ডিভিশনের নির্দেশনার আলোকে বলা আছে, আমাদের যদি ইউনিটারি গভর্নমেন্ট এরশাদ চাইছিল পার্লামেন্টের মাধ্যমে পাশ করেছিল যে আমাদের হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন বিভাগে যাবে, তখন একটা বেসিক স্ট্রাকচার তৈরি করেছে অ্যাপ্লাইড ডিভিশন, বলেছে যে যেহেতু আমাদের এটা ইউনিটারি গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট না, সেহেতু আমরা চাইলেও আমাদের এটা দ্বিকক্ষ, আমরা এটা চাইলে বিভাগ নিতে পারবো না। তার মানে এই বেসিক স্ট্রাকচারটা আপনি যদি পরিবর্তন করতে চান, তাহলে আপনি কখনো 140 দিয়ে করতে পারবেন না।
তার মানে বিএনপির যে 31 দফা এবং তাদের 2030 যে ভিশন এবং তাদের যে ইশতেহার, সেই ইশতেহারে ওনারা বলেছেন ওনারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। কিভাবে করবেন? পারবেন না তো, 142 দ্বারা পারবেন না, এই যে সংশোধন পরিষদ দিয়েও পারবেন না, তার মানে সংস্কার পরিষদ লাগবে। এই জন্যই ওনারা ওনাদের গবেষণার ফলে ওনারা প্রথম দফা রেখেছেন যে আমরা সংস্কার পরিষদ করব। সংবিধানের আলোকে বলে যে সব কিছু সংবিধানের আলোকে হয়েছে। বারবার বলা হয় যে এনসিপির যারা নেতৃবৃন্দ যারা শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আমাদের আইনমন্ত্রী বলেছেন আপনারা যেভাবে শপথ নিয়েছেন আমরাও সেভাবে শপথ নিয়েছি। আচ্ছা, 106 এর মাধ্যমে গভর্নমেন্ট ক্রিয়েট হয়েছে কত তারিখে? 8 তারিখে। আমাদের অ্যাটর্নি জেনারেল শপথ নিয়েছে কত তারিখে? 6 তারিখে। কিভাবে নিল? বলেন যে রাষ্ট্রপতি শপথ দিয়েছে। রাষ্ট্রপতি দুইটা কাজ, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কিচ্ছু করতে পারবে না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। তাহলে অ্যাটর্নি জেনারেলকে যে আপনি, এটা কি সংবিধানের আলোকে হয়েছে? যখন মানে প্রথম দিনেই কিন্তু আমরা আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুনেছি যে আমরা সংবিধানের বাহিরে এক বিন্দু আমরা যাব না। যেহেতু সংবিধানে দ্বিতীয় শপথটি নেই, যতক্ষণ পর্যন্ত সংবিধানের শপথটা যুক্ত না করব ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না, আমরা এই শপথটি গ্রহণ করব না। অথচ এই যে সরকার ওনাদেরকে বৈধ দেয়, অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী সরকারের যে শপথ, এই শপথ কি সংবিধানে ছিল না? এই উপদেষ্টারা যারা যে শপথ গ্রহণ করেছে এই শপথটা কি সংবিধানে ছিল না? কারণ অন্তর্বর্তীকালীন বলে দিয়েছি আপনাকে। না এটাই আমি আসছি 106 যেভাবে বলেছে, 106 এর মাধ্যমে বলেছেন দুইটা শপথ নেওয়ার জন্য, দুইটা শপথ নেওয়ার জন্য। কারণ আপনারা যারা আয়োজন করেছেন তারাই বলেছে যে জুলাই সনদ, এইটা আমরা ঐক্যমত করব। এখানে রং বলছি না রং না। আমি আসি কিন্তু আপনি 106 যেহেতু আপনি 106 এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার, তো অন্তর্বর্তীকালীন সরকারের দুইটা বাচ্চা, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন। আপনি গণভোটকে, জাতীয় নির্বাচনকে হ্যাঁ বললেন এটা বৈধ, আর গণভোটকে অবৈধ করে দিলেন। তার মানে আপনার তো সন্তান তো দুইটা, আপনার সন্তান তো দুইটা। আপনি যে 106 এর মাধ্যমে, মোশাররফ ভাই আমি আসি, আপনি আপনার টাইমে কথা বলবেন। মোশাররফ ভাই আপনি আপনার সময় কথা বলেন, আমিও কথা বলতে পারতাম আপনার সময়। আপনি দেখেন, তার মানে দেখেন আপনি যে সংবিধানে দোহাই দিচ্ছেন, আপনি আমাদের সংবিধানে এখনো পর্যন্ত স্টিল আছে 4 এতে বলা আছে আপনি যদি জাতির পিতার প্রতিকৃত, মানে প্রধানমন্ত্রীর পিছনে জাতির পিতার ছবি থাকতে হবে। এই ছবিটা কি এখন প্রধানমন্ত্রী রেখেছে? তার মানে সংবিধান আপনি এখনো নেই, সংবিধান এখনো নেই। সংবিধানে 59-এ বলা আছে, স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে বলা আছে মাস্ট বি ইলেক্টেড, অথচ আপনি সব জায়গায় প্রশাসক নিয়োগ করে দিলেন। তাহলে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার না, এখন তো তখন অন্তর্বর্তীকালীন সরকার। কি আপনি মনে করেন যে জামাত এই এখানে কমিটিতে তাদের নাম দিবে বিশেষ কমিটিতে? আমি বলেছি তখন বিশেষ কারণে, বিশেষ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার, স্থানীয় সরকার এই করেছে। তাহলে আপনি তো আপনার ইশতেহার এবং 31 দফা বলেছেন মৃত্যুজনিত কারণ ব্যতীত কখনো আপনি স্থানীয় সরকারে আপনি প্রশাসক নিয়োগ করবেন না। সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আপনি বলেছেন যে নোট অফ ডিসেন্ট সহ এইটা আমরা আগামী দিনে বাস্তবায়ন করব, কিন্তু যখন আপনি অর্ডার করলেন নোট অফ ডিসেন্টকে বেমানো ভুলে গেলেন। পরের দিন কিন্তু আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রকাশ্যে বলেছে যে আমরা যেই ঐক্যমত কমিশনে স্বাক্ষর করেছি এবং আদেশের ঐক্যমত এক না, সুতরাং এই প্রতারণা আমরা কখনো মেনে নেব না। তো যেখানে ব্যারিস্টার সাহেব বলে, তাহলে আমরা যেটা মানবো না, আমরা আগেই বলেছি। আমরা তো নতুন হাঁ ক্যাম্পেইন কেন প্রধানমন্ত্রী বলেছে? হাঁ ক্যাম্পেইন গণভোটের বলেছেন, তখন বলতো আমাদের সাথে প্রতারণা হচ্ছে, আপনারা হ্যাঁ ভোট দিবেন না, তখন বলতো। এখানে আপনি একটা দেখবেন, তখন বলতো। না আমি একটা বলি, কি আপনি বলেছেন নোট অফ ডিসেন্টের কথা, সুপ্রিম কোর্টের সচিবালয়, এটার মধ্যে নোট অফ ডিসেন্ট তো ছিল না আপনাদের। আমরা তো বলছি এটা বাতিল হলো কেন? এটা তো দুর্বলতা, এটা তো আপনারা এটা তো নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে এটা আপনারা যেখানে ইশতেহারে বলেছেন শক্তিশালী করবেন, যেটা প্রতিষ্ঠিত জিনিস, আপনি তো প্রতিষ্ঠিত জিনিস বাদ দিয়ে দিলেন। করবেন তো পরে জিনিস, এটা প্রতিষ্ঠিত ছিল সেটাকে আপনি বাতিল করে দিলেন। আরে ভাই, এখানে যে দুর্বলতাটা ছিল আমরা বলেছি এটাকে আরো অধিক শক্তিশালী করে। আপনি ব্যাংক অর্ডিন্যান্সকে দুর্বলতা সংশোধন করে 8 ক যুক্ত করেছে, 18 ক যুক্ত করেছেন না, তো তাহলে এখানে যুক্ত করতেন। বিএনপির যেই বুদ্ধিটা আসলে ওনারা যে বুদ্ধিটা এখানে খাটাইতে যাচ্ছেন সেটা হচ্ছে যে যেগুলো আসলে এই যে ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, উচ্চকক্ষ, তারপরে উচ্চকক্ষে 100 জন দেওয়া, তারপরে ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো অলরেডি দলীয়করণ হয়ে গেছে, সেটা দলীয়করণ করা যাবে না, এই ধরনের কথা ছিল। মূলনীতি আপনি পরিবর্তন করতে চান, কারণ আমরা সেই পূর্বের সেই মুক্তিযুদ্ধের মূলনীতির দিকে চলে যেতে যাচ্ছি, কারণ আমরা ঐকমত হয়েছিলাম যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই দিকে যাচ্ছি। সুতরাং এটা কোনোভাবেই আসলে সংশোধন কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা যাবে না। এটার জন্য একটা প্রথমত গণপরিষদ লাগতো, কিন্তু গণপরিষদ যেহেতু করা হয় নাই, সেহেতু সংবিধান সংস্কার সভার মাধ্যমেই আসলে এটা করতে হবে। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে